আমেরিকার মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি ভারত পাকিস্তান, দাবি ট্রাম্পের। ঝোপের মধ্যে উদ্ধার বিজেপি নেতার মায়ের দেহ, চাঞ্চল্য মালবাজারে। পাকিস্তান জিন্দাবাদ পোস্ট, মুম্বাই থেকে যুবককে ধরতে গেল বাংলায় পুলিশ। ফাঁকা মাঠে বনগাঁয় বধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক সহ 4। সীমান্তে প্রত্যাখ্যাত করছে ভারতীয় সেনা, উদ্বেগ সত্ত্বেও মুর্শিদাবাদের স্বামী ছেলেদের জন্য গর্বিত পরিবার। যুদ্ধ হলে ডাক পড়তে পারে সচিন, ধোনি, নীরজ চোপড়াদের, কোন ভূমিকায় লড়তে হবে তাদের? এবার থেকে দেশের সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে ভারত, ইসরায়েলের পথে কেন্দ্র। বাড়িতে একা স্ত্রী, সীমান্তের অত্যন্ত প্রহরী সেনা জওয়ানের শান্তিপুরের বাড়িতে এলো হুমকি চিঠি, নেপথ্যে কারা? এবার নিউজ চ্যানেলে সাইরেন বাজানো বন্ধ করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। ওয়াকফ অশান্তিতে নয়, জমি বিবাদে খুন মুর্শিদাবাদের জাফরাবাদের বাবা ছেলে, মূল চক্রীকে গ্রেপ্তার পুলিশের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। আমেরিকার মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি ভারত পাকিস্তান, বড়সড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই দাবি করা হয়েছে। ট্রাম্পের দাবি, গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যুদ্ধ থামায় দুই দেশকেই শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আসলে গত কয়েকদিন ধরে ভারতের সঙ্গে সংঘাতে লাগাতার পিছিয়ে পড়ছিল পাকিস্তান। মুখ বাঁচাতে ঘুরপথে আমেরিকার দ্বারস্থ হয় শরিফ প্রশাসন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্পের টুইটের পর দুই দেশের তরফেই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়। প্রথমে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। পরে ভারতের বিদেশ মন্ত্রকও জানায়, পাকিস্তানের আর্জিতে সাড়া দিয়ে ভারত সংঘর্ষ থামাতে রাজি হয়েছে। তবে দুই দেশের কেউই ট্রাম্পের মধ্যস্থতার কথা উল্লেখ করেনি। ট্রাম্পের পোস্টের পরই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ বেলা 3:35 দুপক্ষের মধ্যে আকাশ, জল ও স্থলপথে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিকেল 5টা থেকেই দু দেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিক্রম মিশ্রি জানালেন, পাকিস্তান সেনার ডিজিএমও ভারতের ডিজিএমওকে আজ বিকেল 3:35 নাগাদ ফোন করেন। দুপক্ষের মধ্যে আলোচনায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আগামী 12ই মে দুপক্ষের মধ্যে ফের বৈঠক হবে। অর্থাৎ বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিল, অন্তত দুই দেশের ডিজিএমওর পরবর্তী বৈঠক পর্যন্ত দু দেশের মধ্যে সংঘর্ষ বিরতি কার্যকর থাকবে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা 300টি লাইক ও 100 জন নতুন সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছি। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করুন। চলুন এবার ফিরে যাই পরবর্তী খবরে। দুপুর থেকে নিখোঁজ ছিলেন বিজেপি পঞ্চায়েত সদস্যের মা। পরের রাতে এলাকারই এক ঝোপ থেকে উদ্ধার হলো তার রক্তাক্ত মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতার নাম গোলাপী রায়। পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার দুপুরে বিয়েবাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাতে আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনা জানাজানি হতেই নেওড়া স্টেশন পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তার ছেলে বিশাল রায় ওই এলাকার পঞ্চায়েত সদস্য। তিনি অনুষ্ঠান বাড়িতে খোঁজ করে জানতে পারেন তার মা সেখানে যাননি। এরপরই সন্দেহ বাড়ে। রাতেই এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়। নেওড়া স্টেশনের কাছে একটি ঝোপের মধ্যে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মহিলার গলায় তার পরনের শাড়ি পেঁচানো ছিল। শরীরে একাধিক জায়গায় রক্তের দাগ দেখতে পাওয়া যায়। মৃতদেহের পাশে একটি লাঠিও পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ, ওই মহিলাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মালবাজার থানার আইসি জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
গত ৮ তারিখ রাতে পাকিস্তান জিন্দাবাদ লিখে ফেসবুকে পোস্ট করায় কাটোয়া থানায় অভিযোগ দায়ের। যুবককে মুম্বাই থেকে গ্রেপ্তার করতে রওনা দিল কাটোয়া থানার পুলিশ। পাকিস্তান সেনাবাহিনীর নানা গাড়ি পোস্ট করে উস্কানি মন্তব্য করায় শোরগোল দাইহাট শহরে। বৃহস্পতিবার রাতেই দাইহাট পুলিশ ফাঁড়ির সামনে এলাকাবাসীরা জড়ো হয় ওই যুবককে গ্রেপ্তারের জন্য। কাটোয়া থানার দাইহাটের বাসিন্দা শরীফ শেখ ফেসবুক থেকে পাকিস্তান জিন্দাবাদ ইসলামের বিজয় হবে পোস্ট করে। জানা গিয়েছে সে মুম্বাইতে থাকে, সেখান থেকে এই পোস্ট করেছিল। এই পোস্ট দেখার পর বৃহস্পতিবার রাতে বেশ কিছু এলাকাবাসী তার বাড়ি ও পরে ফাঁড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। তার বিরুদ্ধে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরে কাটোয়া থানা শরীফ শেখের নামে দেশদ্রোহিতার উস্কানি সহ একাধিক ধারায় মামলা দায়ের করে। তাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করার জন্য একটি দল ইতিমধ্যেই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা কাশ্মীরের পহেলগাঁওতে ঢুকে গুলি করে ২৫ জন নিরীহ পর্যটক সহ এক স্থানীয় বাসিন্দাকে হত্যা করে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকে ক্ষোভে ফুঁসছে সারা ভারত। এমন আবহে অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের লাগাতার বিমান ও ড্রোন হানা চালিয়ে যাচ্ছে ভারতের বিভিন্ন শহরে। ফাঁকা মাঠে নিয়ে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার তার প্রাক্তন প্রেমিক সহ ৪ অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা এলাকায়। ধৃতদের আজ শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে বিয়ের আগে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণ গাইন নামে এক যুবকের। অভিযোগ, বিয়ের পরও মাঝে মধ্যে তাদের মধ্যে যোগাযোগ ছিল। ঘটনাটি গত ৬ মে কোনো কারণে ওই তরুণীকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছিলেন তরুণ। ওই গৃহবধূ সেখানে গিয়ে দেখেন কেবল তরুণ নয়, অভিজিৎ পাল, রাজা সাহা ও তপব্রত ঢালি নামে আরও ৩ যুবক সেখানে আছে। তারা সম্পর্কে তরুণের বন্ধু বলে খবর। অভিযোগ, কথা বলার অছিলায় স্বরূপনগরের একটি ফাঁকা মাঠে ওই বধূকে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, সেখানেই তাকে গণধর্ষণ করা হয়। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর তিনি বাড়ি ফিরে এসে মুখ বন্ধই রেখেছিলেন। পরে পরিবারের লোকজনদের বিষয়টি জানানো হয়। ঘটনার কথা জানার পর গতকাল শুক্রবার রাতে নির্যাতিতার পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে দ্রুত তদন্তের নামে পুলিশ ৪ অভিযুক্তকেই রাতে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতদের আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরার আবেদন করা হবে বলে জানা গিয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার পরে ভারত পাকিস্তান যুদ্ধের আবহ। পাকিস্তান সীমান্ত এলাকায় ভারতের উপর হামলা চালাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীও প্রত্যাঘাতের জন্য প্রস্তুত। প্রয়োজনে প্রত্যাঘাত হচ্ছে বাহিনীর তরফে। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সব ছুটি ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে। সীমান্ত এলাকায় রয়েছেন বাংলার একাধিক জওয়ান। জীবন বাজি রেখে পাকিস্তানের হামলার মোকাবিলা চালিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের কয়েকজন জওয়ান। সেই সেনা জওয়ানদের জন্য চিন্তা হলেও গর্বিত তাদের পরিবারের লোকজন। পহেলগাঁয়ে পর্যটকদের নির্বিচারে হত্যার ঘটনায় জঙ্গি দমনে নেমেছে ভারতীয় সেনা। সেই বাহিনীতে রয়েছে মুর্শিদাবাদের নওদা ব্লকের গোঘাটা এলাকার হিন্দু মুসলিম ২ সম্প্রদায়ের বেশ কিছু যুবক। এলাকার একই পরিবারের ২ ভাই রবিউল শেখ ও মাহবুল শেখ যেমন সেনাবাহিনীতে রয়েছেন, তেমনি এলাকার রাজ ঘোষ, বুদ্ধদেব ঘোষ, প্রসেনজিৎ ঘোষ, অমিতাভ ঘোষ, নবীন ঘোষ, বাবু সেনা ঘোষ, ছোট্টু ঘোষ, রাজদীপ ঘোষরাও ভারতের হয়ে প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছেন। ওই সেনাবাহিনীতে রয়েছেন এলাকার আনসার আলী মণ্ডলও। বৃহস্পতিবার রাত থেকে ভারত পাকিস্তানের আক্রমণ পাল্টা জবাব দেখে চিন্তিত পরিবারের লোকজনরা। আশরাফুন বিবি জানান, তার ২ ছেলে রবিউল ও মাহবুল দেশের জন্য যুদ্ধ করছে। গত ১৫ দিন আগে এক ছেলে কাশ্মীরে গিয়েছে, অন্য ছেলে কয়েক মাস আগেই গিয়েছে কাজে যোগ দিতে। ছেলেদের সঙ্গে ফোনে কথা হয়েছে, তবে তিনি গর্বিত নিজের ২ ছেলের জন্য। রাজ্যবর্ধন সিং রাঠৌরদের মতো সফল ক্রীড়াবিদরা ভারতীয় সেনার টেরিটোরিয়াল আর্মির কোনো না কোনো সাম্মানিক পদাধিকারী। ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে কি রণাঙ্গনে ডাকা হতে পারে তাদেরও? তেমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আসলে শুক্রবারই যুদ্ধ পরিস্থিতিতে টেরিটোরিয়াল আর্মিকে ব্যবহার করার অনুমতি পেয়ে গিয়েছেন সেনাপ্রধান।
কেন্দ্র জানিয়ে দিয়েছে, সেনা প্রধান প্রয়োজন মনে করলে যুদ্ধক্ষেত্রে সেনাকে প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করতে পারবেন টেরিটোরিয়াল আর্মিকে। তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা হতে পারে। সেনাকে রসদ পৌঁছে দেওয়ার দায়িত্ব বহনের পাশাপাশি অন্য কাজেও ব্যবহার করা হতে পারে তাদের। যদি অভাবনীয় কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে এই টেরিটোরিয়াল আর্মিকে যুদ্ধক্ষেত্রেও নামানো হতে পারে। রাশিয়া, চীনের মতো দেশগুলিতে বিশেষ নিয়ম রয়েছে, যার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের তাদের ইচ্ছার বিরোধী যুদ্ধে পাঠাতে পারে। কিন্তু ভারতে এমন কোনো নিয়ম নেই। সেক্ষেত্রে প্রয়োজনে সেনার রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করে এই টেরিটোরিয়াল আর্মি অর্থাৎ সচিন বা ধোনিরা সেনার তলব পেলেও তাদের শুধু রসদ পৌঁছে দেওয়ার কাজটাই করতে হবে। একমাত্র অভাবনীয় কোনো পরিস্থিতি তৈরি হলে তবেই অস্ত্র ধরার প্রয়োজন পড়বে। পরপর দেশের মাটিতে জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবে দেখবে ভারত, সঙ্গে সঙ্গে হবে প্রত্যাঘাত। ইসরায়েলের পথে হেঁটে সিদ্ধান্ত কেন্দ্রের। ভারত পাকিস্তান সংঘাত আবহে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত ৩ দশকে একাধিক বড় বড় সন্ত্রাসবাদী হামলার সাক্ষী থেকেছে এই দেশ। কখনো মুম্বাই লোকাল ট্রেনে বিস্ফোরণে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ, আবার কখনো সমুদ্র পেরিয়ে এসে বাণিজ্য নগরীতে এলো পাথারি গুলি চালিয়ে প্রাণ কেড়েছে আম জনতার। বারবার রক্তাক্ত হয়েছে কাশ্মীর, রক্ত ঝরেছে সেনাকর্মীদেরও। পুলওয়ামা থেকে পাঠানকোট, উধামপুর থেকে পেহেলগাঁও, স্বজন হারা হয়েছে একের পর এক পরিবার। তারপরেও ধৈর্যের পরিচয় দিয়েছে ভারত। তদন্ত করে প্রমাণ তুলে দিয়েছে সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের হাতে। সুবিচার দাবি করেছে, কিন্তু পড়শি দেশ বারবার দায় ঝেড়ে ফেলছে কাঁধ থেকে। জেহাদিদের বাঁচানোর চেষ্টা চালিয়ে গিয়েছে। তাই এবার কড়া পদক্ষেপের পথে মোদী সরকার। দেশের মাটিতে সন্ত্রাস হানাকে যুদ্ধ হিসেবে গণ্য করে প্রত্যাঘাত করবে তারা। ভারত পাকিস্তান সংঘাতে পরিস্থিতি উত্তপ্ত। দেশের সব বর্ডারে হাই অ্যালার্ট জারি। এই আবহে নদিয়ার শান্তিপুরে বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি। আতঙ্কে 2 সন্তানকে নিয়ে একা থাকা জওয়ানের স্ত্রী। কে বা কারা এই চিঠি ফেলে গিয়েছে তা নিয়ে ধোঁয়াশা। থানায় অভিযোগ জানিয়েছে পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের বাসিন্দা বিশ্বজিৎ নাগ বিএসএফ এর কর্মরত। ত্রিপুরায় ভারত বাংলাদেশ বর্ডারে পোস্টিংয়ে রয়েছেন। বাড়িতে স্ত্রী সুপর্ণা নাগ 2 সন্তানকে নিয়ে একাই থাকেন। একই পাড়ায় থাকেন বিশ্বজিতের দাদারাও। জওয়ানের স্ত্রী জানিয়েছেন, উঠোনে হুমকি চিঠি পড়ে থাকতে দেখেন সুপর্ণা দেবী। তাতে লেখা রয়েছে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। ত্রিপুরায় আছে, বাংলাদেশিদের ধরছে। বাড়িতে একা আছে লিখে জওয়ানের স্ত্রী সন্তানের কথা বোঝানো হয়েছে বলে দাবি তার স্ত্রীর। এই হুমকি চিঠি পাওয়ার পরই আতঙ্কে রয়েছেন সুপর্ণা দেবী। তিনি বলেন, স্বামী ত্রিপুরায় কর্মরত রয়েছেন, বাড়িতে সন্তান নিয়ে থাকি, আতঙ্কে আছি। ওরা দেশের নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে। এদিকে পরিবারে হুমকির মুখে পড়ছে। কে বা কারা এই চিরকুট ফেলে গেল তা বুঝতে পারছি না। সেনা জওয়ানের দাদা কাজল নাগের দাবি, ভারতে থেকেও যারা পাকিস্তান ও বাংলাদেশি প্রেমিক তারা এই কাজ করেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে সিভিল ডিফেন্স সতর্কতায় দেশের সব প্রান্তেই প্রশিক্ষণ থেকে সাধারণ মানুষকে নিয়ে অভ্যস্ত করানোর প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা নিয়েছে সিভিল ডিফেন্সের সাইরেনের শব্দ, যা নাগরিকদের বিপদ সম্পর্কে সতর্ক করতে সব থেকে আগে ভূমিকা নেয়। অথচ সেই সাইরেনের যথেষ্ট অপব্যবহার হয়ে চলেছে অডিও ভিজুয়াল চ্যানেলগুলিতে। এবার সব চ্যানেলগুলিকে সাইরেন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়, যে সাইরেনের ব্যবহার সিভিল ডিফেন্সের কারণে করা হয় তা সিভিল ডিফেন্স আইন স্বীকৃত। ফলে অন্য যে কোনো ক্ষেত্রে সেই সাইরেনের ব্যবহার আখেরে বেআইনি স্পষ্ট করে দেওয়া হয় অমিত শাহ দফতরের পক্ষ থেকে। সেই সঙ্গে সাইরেন বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়, যথেচ্ছভাবে এই সাইরেন বাজানোর ফলে নাগরিকদের মধ্যে এই সাইরেনের প্রতি লক্ষ্য রাখার প্রবণতা কমে যাচ্ছে। সাধারণভাবে এয়ার রেড সাইরেন ব্যবহার করা হয় বিপদকালীন পরিস্থিতিতে। এবার সেই সাইরেন খবরের চ্যানেলে বাজলে বাস্তবে বিপদের পরিস্থিতিতে যখন সাইরেন বাজবে তখন যেভাবে প্রক্রিয়া করা উচিত তা তারা করবেন না। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির সময় বাবা ছেলে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য।
অশান্তির জের নয়, জমি বিবাদের কারণে খুন হয়েছেন জাফরাবাদের বাবা ছেলে। শুক্রবার রাতে ঝাড়খণ্ড থেকে আরও এক মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে দাবি করল পুলিশ। এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের পাকুড়া এলাকায় অভিযান চালান সিটের সদস্যরা। সেখান থেকে হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের অন্যতম অভিযুক্ত মূল অভিযুক্ত হজরতকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে দুজনকে খুনের পেছনে মূল মাথা এই হজরতেরই। পুলিশের দাবি, ধৃত জেরায় স্বীকার করেছে জাফরাবাদে খুন হওয়া বাবা ও ছেলের সঙ্গে তার জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। আন্দোলনের ও তা ঘিরে অশান্তির সুযোগ নিয়ে হজরত কিছু দুষ্কৃতীর সঙ্গে মিলে বাবা ও ছেলেকে খুন করে। জানা গিয়েছে, জাফরাবাদে খুন হওয়া বাবা ও ছেলের ওই গ্রামে জমি ছিল। সেই জমিতে হজরত নিজের বাড়ির জন্য বিদ্যুতের পোল বসাতে ও নর্দমা নির্মাণের কাজ করতে চেয়েছিল, কিন্তু বাবা ও ছেলে তাতে নারাজ ছিলেন। তাতেই ওই পরিবারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় হজরতের। আন্দোলনের সুযোগ নিয়ে বাবা ছেলেকে খুন করে হজরত। সেই জমি দখল করার পরিকল্পনা করেছিল বলেই অভিযোগ। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।